শুভেচ্ছা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা দ্বাদশ শ্রেণীর শিকার কবিতাটি আলোচনা করব। জীবনানন্দ দাশের লেখা শিকার। তো আমরা জীবনানন্দ দাশ সম্পর্কে এর আগের ভিডিওতে আলোচনা করেছি। জীবনানন্দ দাশ বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। পৈতৃক পদবী দাশগুপ্ত ছিল, কিন্তু ওনার পিতামহ এই দাশগুপ্তের গুপ্ত বাদ দিয়ে শুধু দাস পদবী রেখেছিলেন, তাই জীবনানন্দ দাশ হিসাবেই আমরা চিনি। উনি স্থানীয় ব্রজমোহন স্কুলে ছাত্রজীবন শুরু করেন। তিনি ছিলেন মেধাবী, প্রথম বিভাগে আইএ পাস করেন। তারপর তিনি ভর্তি হন কলকাতা প্রেসিডেন্সি কলেজে। সেখান থেকে ইংরাজিতে অনার্স সহ বিএ পাস করেন। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন। আমরা যদি ওনার সাহিত্য কৃতিত্ব দেখি, 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক। এরপর 1936-এ প্রকাশিত হয় ধূসর পাণ্ডুলিপি। তৃতীয় কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1942 খ্রিস্টাব্দে। এরপর একে একে প্রকাশিত হয় মহাপৃথিবী এবং সাতটি তারার তিমির। মৃত্যুর পর প্রকাশিত হয় রূপসী বাংলা, বেলা, অবেলা, কালবেলা। 1945 খ্রিস্টাব্দে 22শে অক্টোবর উনি ট্রামের ধাক্কায় আহত হন এবং মৃত্যু হয়। আমরা সাহিত্য সম্মান ও সাহিত্যের মূল্যায়ন যদি করি, মৃত্যুর পর ভারত সরকার একাডেমি পুরস্কারে সম্মানিত করেন। জীবদ্দশায় তেমন কোনো সম্মান পাননি। বাংলা কবিতায় তিনি এক নতুন ধারার প্রবর্তন করেন। ওনার সৃষ্টি বাংলা গদ্যের ধারায় এক ভিন্ন স্টাইলের পথপ্রদর্শক। বাঙালি কবিতা পাঠকের কাছে কবি জীবনানন্দ দাশ আজও স্মরণীয় হয়ে আছেন এবং বাংলা সাহিত্যের ইতিহাসে জীবনানন্দ দাশ হচ্ছেন একজন মাইলস্টোন। আমাদের পাঠ্য শিকার কবিতাটার আমরা দেখি যে শিকার কবিতার সূচনা হয়েছে ভোরের প্রকৃতি বর্ণনার মধ্যে দিয়ে। ভোরের আকাশের নীল রং, পেয়ারা গাছের সবুজ আভা প্রকৃতিকে এক আশ্চর্য রূপ ফুটিয়ে তুলেছে। প্রকৃতির একটি উজ্জ্বল তারা ফুটে আছে পাড়াগাঁয়ের গোধূলির মেয়েটির মতো, অথবা হাজার হাজার বছর আগে এক মিশরী মানবীর বুক থেকে যে মুক্ত নীল মদের গ্লাসে রেখেছিল, ঠিক তেমনই উজ্জ্বল হয়ে আছে। দেশওয়ালিরা শরীরকে গরম রাখার জন্য আগুন জ্বেলেছিল, যা ভোরবেলা বিবর্ণ হয়ে আসে। একটা বাদামি সুন্দর হরিণ উজ্জ্বল ভোরের অপেক্ষা করছিল। সারা রাত নিজেকে বাঁচিয়ে রেখেছিল চিতাবাঘের হাত থেকে। সে কখনো ঘুরেছে অর্জুনের বনে, আবার কখনো ঘুরেছে মেয়গুনির বনে। এইভাবেই সে নিজেকে বাঁচিয়ে রেখেছিল। সে এক নিশ্চয়তা থেকেই ভেবেছিল যে ভোরের আলো ফুটলে সে হয়তো বেঁচে যাবে। সে ভোরের আলো ফোটার সাথে সাথেই কচি বাতাবি লেবুর মতো সুগন্ধি ঘাস খেয়েছে।
ঘুমহীন ক্লান্ত শরীরটাকে প্রাণের আবেশ দেওয়ার জন্য নদীর স্রোতে নিজের শরীরকে ভাসিয়ে দিয়েছে। কিন্তু হঠাৎ একটা শব্দ, নদীর জল মচকা ফুলের মতো লাল হয়ে ওঠে, আর তারপরেই আগুন জ্বলে উঠেছিল। তাতে শরীর গরম হলো না ঠিকই, কিন্তু তৈরি হয়ে গেল হরিণের সুস্বাদু মাংস, সিগারেটের ধোঁয়া আর তেরি কাটা কয়েকটা মানুষের মাথা দেখা গেল প্রকৃতির বুকে। হরিণটি তখন নিস্পন্দ নিরপরাধ ঘুমের মধ্যে চলে গেছে। নাগরিক সভ্যতার বিকৃত বাসনা মেটাতে গিয়ে মৃত্যু হয়েছে তার। ভোরের প্রাণময় প্রকৃতির কোলে মানুষের অন্ধ পৈশাচিকতা এবং হৃদয়হীন বর্বরতাকে নিদারুণ নাটকীয়তায় বেআব্রু আর শিকার কবিতায় তুলে ধরেছে কবি। আমাদের পাঠ্য শিকার কবিতাটার নামকরণ। জীবনানন্দ দাশের শিকার কবিতাটি ব্যঞ্জনাধর্মী নামকরণের সার্থক উদাহরণ। এই কবিতায় নাটকীয়তা আছে, মানুষের নির্মমতার অভিব্যক্তি ফুটে উঠেছে। চারিদিকের গাছপালা টিয়া পাখির পালকের মতো সবুজ। ভোরের আকাশের নক্ষত্রটি বাসর ঘরের মেঘমদির মেয়েটির মতো, অথবা মিশরীর মানবীর বুকের উজ্জ্বল মুক্তের মতো আকাশে জ্বলজ্বল করছে। হিম শীতে শরীর গরম রাখার জন্য দেশওয়ালিরা আগুন জ্বেলেছিল, যা মোরগ ফুলের মতো লাল। এমন ভোরে সুন্দর বাদামি হরিণ বাঘের হাত থেকে নিজেকে বাঁচিয়ে ভোরের আলোর জন্য অপেক্ষা করছিল। ভোরের আলোয় আশ্বস্ত হয়ে কচি সবুজ ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। নিজের শরীরকে আবেশ দেওয়ার জন্য শীতল জলে নেমে সে গা ভাসিয়ে দেয়। নদীর জলের স্রোতে সে কিছুটা আবেশ নিচ্ছিল। হঠাৎ একটা শব্দ, মচকা ফুলের মতো লাল হয়ে ওঠে নদীর জল। আবার জ্বলে ওঠে আগুন, তৈরি হয় হরিণের মাংস। নিষ্পাপ নিঃসর্গের কোলে আঘাতপ্রাপ্ত হরিণটি মানুষের লোভের শিকার হয়। মানুষের নির্লজ্জ বিলাসিতা এবং মনুষ্যত্বহীনতা যারা স্বীকার করে, তারা শিকারী কবিতার নামকরণ হিসাবে তুলে ধরেছে কবি। শিকারী মানুষের নির্মমতার প্রকাশ ঘটেছে এই নামকরণটির মধ্যে। নামকরণটি যথার্থ হয়ে উঠেছে এখানেই। এই কবিতার কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। পরের কোশ্চেন, নিস্পন্দ নিরপরাধ ঘুম বলতে কি বোঝানো হয়েছে? কোশ্চেনটা হচ্ছে, নিরপরাধ ঘুম বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, হরিণটা বন্দুকের গুলিতে প্রাণ হারানোর পর নিথর দেহটাকে বোঝানো হয়েছে নিস্পন্দ নিরপরাধ ঘুম। আবার বলছি, হরিণটা বন্দুকের গুলিতে প্রাণ হারানোর পর তার নিথর দেহটা বোঝানোর জন্য কবি এখানে নিস্পন্দ নিরপরাধ ঘুম বলেছেন। পরের প্রশ্ন, হরিণটি তার ক্লান্তি কাটানোর জন্য কি করেছিল? হরিণটি তার ক্লান্তি কাটানোর জন্য কি করেছিল? উত্তর, হরিণটি তার ক্লান্তি কাটানোর জন্য নদীর জলে নেমে গিয়েছিল। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন সোনার বর্ষার মতো জেগে ওঠে,
জেগে ওঠে কে, কি করতে চেয়েছিল? উত্তরে, ভোরের নতুন সূর্যের আলোয় হরিণটা সোনার বর্ষার মতো জেগে উঠে, সাহসে, সাধে, সৌন্দর্যে একের পর এক হরিণীকে চমক লাগিয়ে দিতে চেয়েছিল। এরপরে আরও একটা প্রশ্ন, ভোরের আকাশের তারার জন্য কবি কোন কোন উপমা ব্যবহার করেছে? ভোরের আকাশের তারার জন্য কবি কোন কোন উপমা ব্যবহার করেছেন? উত্তরে তোমরা লিখতে পারো, পল্লী গ্রামের লজ্জাশীলা বাসর ঘরের গোধূলি মদির মেয়েটির কুণ্ঠার সঙ্গে নীল মদের গ্লাসে রাখা হাজার হাজার বছর আগে মিশরীয় মানবীর বুকের মুক্তোর যে দ্রুতি তার সঙ্গে তুলনা করেছে। এরপরে প্রশ্ন, ভোরের জন্য অপেক্ষা করছিল। তোমাদের বইয়ে দেখো লাইনটা লেখা আছে, এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কে কেন ভোরের জন্য অপেক্ষা করছিল? সুন্দর বাদামি হরিণ অরণ্য প্রকৃতিতে চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভোরের অপেক্ষা করছিল। তোমরা এটা স্ক্রিনে আছে, তোমরা দেখে দেখে লিখে নিতে পারো। সুন্দর বাদামি হরিণ অরণ্য প্রকৃতিতে চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভোরের অপেক্ষা করছিল। এর পরের প্রশ্ন, তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখনো। একটি তারা আকাশে কিসের মতো জ্বলছে? এর উত্তর আগেও আমি বলেছি, তো এর উত্তরটা তোমরা লিখতে পারো। এক রাতে মিশরে মানসীর তার বুকের থেকে যে মুক্ত কবির নীল মদের গ্লাসে রেখেছিল, ঠিক সেভাবে একটি তারা রাতের আকাশে এখনো জ্বলজ্বল করছে। আমরা যদি এর বড় প্রশ্নের দিকে লক্ষ্য দিই, তাহলে দেখব জীবনানন্দ দাশের শিকার কবিতাটি প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও মানুষের হৃদয়হীনতার যে কদর্য রূপ ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। কবি জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতাটি ভোরের প্রেক্ষাপটে প্রাকৃতিক নৈসর্গিক রূপ লাবণ্যের মাঝে মানুষের চিরকালীন যে হৃদয়হীনতা তার আশ্চর্য রূপ ফুটিয়ে তুলেছে। ঘাস ফড়িংয়ের দেহের মতো নীল রং আর চারিদিকে পেয়ারা নোনা গাছ হয়ে উঠেছে টিয়া পাখির পালকের মতো সবুজ। পাড়াগাঁয়ের বাসর ঘরের মেয়েটির মতোই স্নিগ্ধ একটি তারা তখনও জ্বলজ্বল করতে থাকে। দেশওয়ালিরা হিম রাতে শরীর গরম রাখার জন্য আগুন জ্বেলেছিল, তা সূর্যের আলোয় বিবর্ণ হয়ে এসেছে। শিশির ঘাসের ওপর এবং গাছের ওপর পড়ে চারিদিকে টলমল করছে। বন, আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো মেলে ধরেছে। একটি সুন্দর বাদামি হরিণ নিজেকে বাঘিনীর হাত থেকে বাঁচিয়ে ক্লান্ত শরীরে আলোর সবুজ মৃদু আলোয় সবুজ ঘাস খেতে খেতে সে নিজের শরীরকে আবেশ দেওয়ার জন্য নদীর শীতল জলে নেমে পড়ে। কিন্তু হঠাৎ একটি শব্দ ওঠে, মানুষের হাতে পড়ে হরিণটি লাল মাংসপিণ্ডে পরিণত হয়। ভোরের আলো
প্রকৃতির লাবণ্যতা কোনো কিছুই মানুষের নির্মমতাকে বদলে দিতে পারে না। আধুনিক ভোগবাদী নাগরিক সভ্যতায় অভ্যস্ত মানুষের সীমাহীন লোভ এবং হৃদয়হীনতাকেই কবি এই কবিতায় তুলে ধরেছে। দ্বাদশ শ্রেণীর আরও পাঠ্য বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা এবং প্রশ্ন উত্তর নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।